এসএসসি এমটিএস 2023-এর শিফট 1-এর কোশ্চেন নাম্বার ফার্স্ট কী বলেছে দেখো। দুটি ব্যক্তি যথাক্রমে 77 সেন্টিমিটার এবং 88 সেন্টিমিটার পদক্ষেপ নেয়। যদি তারা ধাপে শুরু করে তাহলে তাদের ন্যূনতম দূরত্ব কত হবে, যেটা তারা উভয়ে সম্পূর্ণ ধাপে দূরত্বটি কভার করবে। অর্থাৎ এখানে আমাদের কোশ্চেনটা বলা আছে এক ব্যক্তি ধাপ ফেলে 77 মিটার এবং অপর ব্যক্তি ধাপ ফেলে 88 মিটার। তাহলে বলছে যে তারা কত দূর গেলে, অর্থাৎ শুরু থেকে কত দূর গেলে তারা যে ধাপটা ফেলবে সেই ধাপের পরিমাণ তাদের পূর্ণ সংখ্যা হবে। তার মানে এখানে বলতে চাইছে যদি প্রথম ব্যক্তি যদি 25টা ধাপ ফেলে এই দূরত্ব অতিক্রম করতে, তাহলে সেকেন্ড ব্যক্তি হতে পারে সেইটা 60 ধাপ ফেললো বা হতে পারে 10 ধাপ ফেললো, কিন্তু কখনোই কেউ 10.5 বা দশমিক ভগ্নাংশে ধাপ ফেলবে না, সবাই পূর্ণ ভগ্নাংশে ধাপ ফেলবে। তাহলে পূর্ণ সংখ্যায় ধাপ যদি ফেলে তাহলে এখানে আমাদের বলেছে যে সেই ন্যূনতম দূরত্ব কত হবে। সেই ন্যূনতম দূরত্বটা বার করতে গেলে আমাদের যে টোটাল যে ধাপের যে ডিস্টেন্স দেওয়া আছে সেই দুটোর আমরা এলসিএম করে দেবো। তাহলে এখানে 77 আর 88-এর যদি এলসিএম করি তাহলে এইটা 11 দিয়ে কাটে, 11 দিয়ে কাটলে এখানে হবে 7, এখানে হবে 8, তাহলে এলসিএম কত হবে, এলসিএম ইজিকলটা হবে 7 8 হয় 56 মাল্টিপ্লাইড বাই 11। তাহলে ইউনিট ডিজিট হবে 6 কে 6, তাহলে 6 দেখো একটা অপশন আছে, তাহলে অপশন নাম্বার বি 616 সেন্টিমিটার, এইটাই আসবে উত্তর। অর্থাৎ এখানে তাদেরকে 616 সেন্টিমিটার দূরত্ব কভার করতে হবে, যেখানে প্রত্যেকে পূর্ণ সংখ্যায় ধাপ ফেলে এই দূরত্বটি কভার করবে। 37 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 22 জন মেয়ে রয়েছে। ওই মেয়েদের গড় ওজন হচ্ছে 46 কেজি এবং পুরো ক্লাসের গড় ওজন দেওয়া আছে 50 কেজি। তাহলে ওই শ্রেণীর টোটাল যে ছেলে আছে তাদের গড় ওজন কেজিতে কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এইটা আমরা মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে কী করে করবো সেটা লক্ষ্য করো। এখানে বলেছে 37 জন টোটাল ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 22 জন যদি মেয়ে হয় তাহলে ছেলে কতজন হবে, ছেলে হবে 15 জন। তাহলে এখানে আমরা যদি গার্লস এবং বয়েজের যে রেশিও, অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে গার্লসের যে গড় সেটা দেওয়া আছে 46 কেজি এবং ওভারঅল যে গড় সেটা দেওয়া আছে আমাদেরকে 50 কেজি। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের গার্লস এবং বয়েজের যে রেশিও সেটা কত হবে। গার্লস আমাদের আছে টোটাল হচ্ছে 22 আর বয়েজ আমাদের পেলাম হচ্ছে 15। তাহলে 22 আর 15 যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের অনুপাত। তাহলে এখান থেকে দেখো মিশ্রণ অ্যালিগেশনের যে নিয়ম সেটা অনুযায়ী 50 থেকে যদি 46টা মাইনাস করি তাহলে সেইটার ভ্যালু আমাদের এই 15 ঘরে বসার কথা, কিন্তু এই 4 যেটা পাবো 50 থেকে 46 মাইনাস করলে সেটার ভ্যালু আমরা পেয়েছি কত, অনুপাতে 15। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 15 ইউনিটের ভ্যালু আমরা পেলাম কত, 4। তাহলে এখান থেকে একই রকমভাবে বালকদের যে রেশিও, গার্লসদের যে রেশিও পেয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা 22 ইউনিটের ভ্যালু বার করতে পারি। তাহলে 22 ইউনিটের ভ্যালু কত হবে, 4 গুণিত 22 ডিভাইডেড বাই 15। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে 88 ডিভাইডেড বাই 15, তার মানে এটা আমরা পাবো 5 15 হয় 75 আর 8, তার মানে এটা 5.8 হয়ে যাবে। এটা আমাদের 22 ইউনিটের ভ্যালু। তাহলে 22 ইউনিটের ভ্যালু যদি আমরা 5.8 পাই তাহলে একবার দেখো 50 থেকে যদি গার্লসের এই রেশিওটা 46 আছে তাহলে এটা কম যদি হয় তাহলে আর একটা, অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 50 থেকে বেশি হবে। তাহলে 50 থেকে কত বেশি হবে, সেটা হচ্ছে 50 প্লাস তার সাথে যোগ হবে 5.8। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কত, 55.8 কেজি। এইটা যেটা পেলাম সেটাই হয়ে গেল আমাদের যে বয়স ছিল, অর্থাৎ ছেলেদের যে গড় বয়স সেটা। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 55.87, অর্থাৎ এখানে এ নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সংখ্যা এ ও বি এমনভাবে আছে যেখানে বলেছে এ এর 6% এবং বি এর 4%-এর যে যোগফল সেটা এ এর 7% এবং বি এর 11%-এর যে যোগফল তার 2/5। 2/5 মানে হচ্ছে 2/5। তাহলে সমীকরণটা আমাদের কী বলেছে সেটা যদি লেখার চেষ্টা করি তাহলে প্রথমে আছে এ এর 6%, তাহলে এ মাল্টিপ্লাইড বাই 6% মানে আমরা লিখতে পারি কত, 6/100 প্লাস বি এর হচ্ছে 4%, তাহলে বি মাল্টিপ্লাইড বাই 4/100। এইটা কার সাথে সমান না, বলেছে এ এর 7%, তাহলে এ মাল্টিপ্লাইড বাই 7/100 প্লাস বি এর 11%, তার মানে বি মাল্টিপ্লাইড বাই 11 ডিভাইডেড বাই 100। এইটার হচ্ছে 2/5, তার মানে এইটা মাল্টিপ্লাইড বাই 2/5। এইটা আমাদেরকে সমীকরণটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের কী বলেছে, এ এবং বি এর অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে প্রত্যেকটা টার্মে, অর্থাৎ যেদিকে বাম দিক এবং ডান দিকে প্রত্যেকটা টার্মে আমাদের 100 কমন আছে, তাহলে প্রত্যেকটা টার্ম থেকে যদি আমরা 100টাকে কেটে দিই তাহলে কোনো অসুবিধা নাই। এবার যখন অসুবিধা নাই তখন আমরা 5 দিয়ে যদি বাম দিকটাকে কোনাকুনি গুণ করি তাহলে এখানে পাবো 5 6 30 এ প্লাস 4 5 20 বি ইজ ইকুয়াল টু ডান দিকে পাবো 7 2 14 এ প্লাস 22 বি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, দেখো 30 এ থেকে যদি 14 এ মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 16 এ ইজ ইকুয়াল টু 20টা ওদিকে নিয়ে গেলে আমরা পাবো 2 বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু 2/16, তার মানে এইটা পাবো 1/8। তাহলে যে দুটি সংখ্যা আমাদের দেওয়া ছিল তাদের অনুপাত আমরা পেলাম 1:8।
8, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এ, বি এবং সি যথাক্রমে 10, 15 এবং 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। এ এবং বি পর্যায়ক্রমে 5 দিন ধরে কাজ করে চলে গেছে, তারপরে সি কাজে যোগদান করে কাজটিকে শেষ করেছে। তাহলে সি কতদিন অবশিষ্ট কাজ শেষ করেছে? তো এখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে এ এবং বি পর্যায়ক্রমে 5 দিন কাজ করে। তো এটা ইংলিশটা দেখলে বুঝতে পারবে যে এ অ্যান্ড বি ওয়ার্কড অল্টারনেটিভলি ফর 5 days ইচ, মানে হচ্ছে এও 5 দিন কাজ করে, বিও 5 দিন কাজ করে। তাহলে এখান থেকে আমরা যদি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট লাগাই, তাহলে এখানে এ হচ্ছে কাজ করে কত দিনে? 10 দিনে শেষ করে, বি শেষ করে 15 দিনে এবং সি শেষ করে 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা 10, 12 এবং 15 যদি লসাগু নিই, তাহলে এটা পাবো কত? 60। তাহলে এর এফিসিয়েন্সি পাবো 6, বি এর এফিসিয়েন্সি পাবো 4 এবং সি এর এফিসিয়েন্সি পাবো 5। তাহলে এখানে আমরা দেখতে হবে, প্রথমে বলেছে এ এবং বি দুজনে 5 দিন করে কাজ করে। তাহলে এ প্লাস বি 5 দিন যদি কাজ করে উভয়, তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক কত পাবো? তাদের 5 দিনের কাজ। তাহলে এখানে এ প্লাস বি যদি এফিসিয়েন্সি যোগ করি, তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10। তাহলে 10 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে হচ্ছে 50 ইউনিট কাজ করে ফেলেছে। এ এবং বি 5 দিন উভয়ে কাজ করেছে, তাহলে এখানে আমার 50 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এখানে বলেছে যে তারপরে সি যোগদান করেছে এবং অবশিষ্ট কাজ কত দিনে শেষ করবে। তাহলে আমাদের 60 ইউনিট কাজের মধ্যে যদি 50 ইউনিট এ এবং বি করে, তাহলে টোটাল ওয়ার্ক কত পড়ে থাকে? এখন অবশিষ্ট কাজ থাকে 10 ইউনিট। তাহলে সি এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে সি যদি 10 ইউনিট কাজ কত দিনে করবে? তাহলে 10 ডিভাইডেড বাই 5, তার মানে এটা হবে 2 দিনে সি সেই অবশিষ্ট কাজ শেষ করবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে। কোশ্চেন নাম্বার 5 বলেছে প্রতি কেজি 137.75 মূল্যের চালের মিশ্রণ পেতে একজন মুদি কী অনুপাতে দুটি চাল মেশাবে, যেটার একটার দাম হচ্ছে 128 টাকা কেজি এবং একটার দাম হচ্ছে 143 টাকা পার কেজি। তো এখানে আমরা মিক্সচার অ্যালিগেশনের বেসিক ফর্মুলা বা কনসেপ্ট কাজে লাগবো, যেখানে আমাদের দুই প্রকারের মিশ্রণ দেওয়া আছে, একটা হচ্ছে 128 টাকা পার কেজি এবং একটা দেওয়া আছে 143 টাকা পার কেজি, হচ্ছে দুটো চালের দাম দেওয়া আছে। তো এই দুটো মিশ্রণ থেকে আমাদের বলেছে 137.75 অর্থাৎ 137.75 টাকা কেজি দরে চাল পেতে আমাদেরকে চাল দুটিকে কী অনুপাতে মেশাতে হবে। তাহলে এখান থেকে 143 থেকে যদি 137 মাইনাস করি, তাহলে এটা আমরা পাবো 5.25 এবং 128 আর 137-এর যদি ডিফারেন্স করি, তাহলে এটা আমরা পাবো কত? 9 ডিফারেন্স হবে, তাহলে 9.75। এইটা আমরা দুটো অনুপাত পাবো। তাহলে এই অনুপাত দুটো যদি আমরা দেখো দশমিক যদি উঠিয়ে দিই দুই জায়গা থেকে, তাহলে এইদিকে আমরা পাবো 5.525 পাবো, এদিকে 975 পাবো। তাহলে 525কে যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে এইটা হবে 5 2 25 2 50 আর 1, তাহলে মানে এইটা পাবো 21। আর এখানে যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে এখানে আমরা পাবো 3 25 হয় 75 আর 9 25 হয় কত? 225। তাহলে এখানে আমরা অনুপাতটা পেলাম 21:39। তারপরে এটাকে যদি আমরা ফার্দার ডিভাইড করি, তাহলে 7 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 7 দিয়ে কাটলে হয় 3। আর এখানে এটা 7 দিয়ে এটাকে যাবে না, তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি দুটোকে যাবে, তাহলে 3 দিয়ে 21কে ডিভাইড করলে যাবে 7 এবং 3 দিয়ে 39কে ডিভাইড করলে আমরা পাবো 13। তাহলে যে দুটি মিশ্রণ যে অনুপাতে মেশাতে হবে, তাহলে আমরা এই অনুপাতটা পাবো 7:13, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 9.61 এবং 3.61-এর মধ্যে মধ্য সমানুপাতি কত হবে? তো এখানে আমাদের তিনটে নাম্বার যদি দেওয়া থাকে এ, বি এবং সি, তাহলে আমাদের প্রপোর্শনের যে নিয়ম সেটা অনুযায়ী মধ্য সমানুপাতি যদি আমরা বিকে ধরি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি হয়, বা বি এর ভ্যালু হয় √a ইন্টু সি। তাহলে এখানে থেকে যদি আমরা মধ্য সমানুপাতিটা বার করতে হয়, তাহলে সেটার ভ্যালু কী হবে? যে দুটো আমাদের সংখ্যা দেওয়া আছে সে দুটোর আমাদের মাল্টিপল করে তাদেরকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে এখানে 9.61কে যদি আমরা 961 লিখি, তার নিচে আমরা 100 লিখতে পারি দশমিক তুলে দিয়ে, মাল্টিপ্লাইড বাই 361 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দেখো উপরে 961 যেটা আছে সেটা জানি আমরা 31-এর রুট হয়, আর 361 এইটা হয় 19-এর বর্গ। তাহলে এখানে আমরা 31 মাল্টিপ্লাইড বাই 19 আর নিচে দুটো 100 আছে, সেখান থেকে আমরা একটা 100 নিতে পারি। এবার যদি উপরে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 9 আর 1 লাস্টের ডিজিট আছে, তার মানে আমাদের যেটা মাল্টিপ্লাই করে আসবে সেটার ইউনিট ডিজিট অর্থাৎ লাস্টের ডিজিট হবে আমাদের 9। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি, একটা অপশন আছে ইউনিট ডিজিট 9, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 589 ডিভাইডেড বাই 100 সমান এইটা হয়ে যাবে 5.89। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, দিশা বার্ষিক একটি সাধারণ সুদে 9 বছরের জন্য 20,000 টাকা বিনিয়োগ করে এবং মোট 33,500 টাকা পায়। তাহলে সুদের হার কত হবে? যে 33,000 যে 500 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সুদ প্লাস আসল। তাহলে এখান থেকে আমরা আসলটাকে যদি বাদ দিই, তাহলে টোটাল যে সে 9 বছরের সুদ পেয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 9 বছরের টোটাল ইন্টারেস্ট সে কত পেয়েছে? 33,500 থেকে যদি 20,000 বাদ দিই, তাহলে এটা আমরা পেয়ে যাবো 13,500 টাকা। এইটা হচ্ছে তার 9 বছরের সুদের পরিমাণ। তাহলে এখানে আমাদেরকে বার করতে বলেছে সুদের হার বা আর। তো আমরা সিম্পল ইন্টারেস্টের যে বেসিক ফর্মুলা সেটা আমরা জানি কি, আই ইজ ইকুয়াল টু PTR ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই মাল্টিপ্লাইড বাই 100। তার মানে এখানে আমাদের টোটাল সুদ হচ্ছে 13,500 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি মানে আমাদের আসল, সেটা হচ্ছে 20,000 টাকা,
আর টি মানে আমাদের দেওয়া আছে 9 বছর সময়। তাহলে নিচের যদি আমরা 4টে শূন্য আর উপরে 4টে শূন্য কাটি তাহলে আমাদের কী পড়ে থাকে দেখো, উপরে থাকে 135 আর নিচে থাকে 2 গুণিত 9। তাহলে 135কে 9 দিয়ে কাটলে এখানে আমরা পাই 15, তার মানে হয়ে যাবে 15 ডিভাইডেড বাই 2, তার মানে এইটা হয়ে যাবে 7.5%। এইটা হচ্ছিল তার সুদের হার, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 110 মিটার এবং 85 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে। ধীর গতির ট্রেনটি অতিক্রম করার জন্য দ্রুত ট্রেনে নেওয়া সময় কত হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো দুটি ট্রেন যখন যাচ্ছে তখন তাদের আমরা ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করা মানে কার্যকরী দূরত্ব, অর্থাৎ এখানে টোটাল ডিস্টেন্স যেটা অতিক্রম করবে দ্রুত গতির ট্রেনটা, সেটা আমাদের কত হবে 110 মিটার প্লাস 85 মিটার। তাহলে এখানে আমরা ডিস্টেন্স কত লিখতে পারি, এইটা আমরা পেয়ে যাবো 195 মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স যেটা কভার করতে হবে। দুটি ট্রেনকে কভার করা মানে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফলকে কভার করা। কিন্তু যখন যদি এখানে একটা খুঁটি বা মানুষ থাকতো তাহলে সেই ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতো। আর এখানে দেখো বলেছে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যাবে তখন তাদের রিলেটিভ স্পিড যেটা হবে সেটা হচ্ছে আমরা ঘটিয়ে দেবো, তার মানে কম করে দেবো। 12 থেকে যদি 5 কম করি তাহলে এটা আমরা 7 কম করি তাহলে এটা আমরা পাবো 5 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো আমাদের উত্তর চেয়েছে সেকেন্ডে, আর এখানে আমাদের ডিস্টেন্সটা মিটার আছে আর টাইমটাও মিটার পার সেকেন্ড আছে। তাহলে এখান থেকে আমাদের কোনো কিছু ইউনিট কনভার্সনের দরকার হবে না। তাহলে এখান থেকে যদি আমরা টাইমটা বার করতে চাই তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এখান থেকে 195 ডিভাইডেড বাই 5 যদি করি তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 5 হয় 15, 4 থাকে তার 5 9 হয় 45, তার মানে এটা হচ্ছে 39 সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে আমাদের সিম্পলি বদমাশের যে নিয়ম আছে সেটা অ্যাপ্লাই করে আমরা ভ্যালুটা বার করতে পারবো। তো প্রথম যে পার্টটা দেওয়া আছে 13 ডিভাইডেড বাই 13 অফ 13 প্লাস 13, এইটা ডিভাইডেড বাই সেকেন্ড পার্ট আছে। তাহলে প্রথম পার্টের যদি আমরা ভ্যালুটা বার করি আগে, তারপরে সেকেন্ড পার্টে ভ্যালু বার করবো এবং পরে দুটোকে ডিভাইড করে দেবো। তো প্রথম পার্টে আমাদের কী আছে দেখো, 13 ডিভাইডেড বাই 13 অফ 13, তার মানে এটা 13 সাথে 13 গুণ হবে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি 169, এখানে হচ্ছে প্লাস 13। তাহলে এইটা যদি আমরা ডিভাইড করি তাহলে 13 ডিভাইডেড বাই 169 প্লাস 13, তাহলে এইটা যদি 13 দিয়ে যদি 169কে কাটি তাহলে আমরা 13 পাই, তার মানে এইটাকে আমরা লিখতে পারি 1/13 লিখতে পারি। এবার এইটা যদি আমরা লসাগু করি তাহলে কত হবে দেখো, উপরে আমরা পাবো 1 প্লাস 169 ডিভাইডেড বাই 13, তার মানে এইটা আমরা লিখতে পারি 170 ডিভাইডেড বাই 13। এটা আমরা প্রথম পার্টটার ভ্যালু পেলাম। এবার একই রকমভাবে যদি সেকেন্ড পার্টটার ভ্যালু বার করি তাহলে প্রথমে ডিভিশনে কাজ হয়, তার মানে এখানে হবে 1 মাল্টিপ্লাইড বাই 13 প্লাস 13, তার মানে 13 প্লাস 13 যদি অ্যাড করি তাহলে এখানে আমরা পাই 26। তাহলে ফার্স্ট পার্ট ডিভাইডেড বাই সেকেন্ড পার্ট যদি আমরা করি তাহলে 170 ডিভাইডেড বাই 13 আর এখানে মাল্টিপ্লাইড বাই 26, এটা যেহেতু নিচে ছিল তাহলে উপরে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাই 85, আর নিচে 2 দিয়ে কাটলে এখানে আমরা পাই কত 13 পাই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 85 ডিভাইডেড বাই 13 মাল্টিপ্লাইড বাই 13, তার মানে এটা হয়ে যাবে 169। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 616 সেমি স্কোয়ার, এর ব্যাস নির্ণয় করতে হবে। তো যে গোলকগুলো থাকে সেই গোলকের ক্ষেত্রে আমরা কী কী ফর্মুলা পাই সেটা আমরা প্রথমে জানতে হবে। তো গোলক থাকলে তার রেডিয়াস যদি আমরা আর ধরি তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার, আর তার আয়তন হয় 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে গোলকের ক্ষেত্রে ফর্মুলা। তো এখানে আমাদেরকে দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে দেওয়া আছে 4 পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 616। তাহলে এখান থেকে 4 আর পাই মানে আমাদের দেওয়া আছে 22/7 মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616। 11 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 11 দিয়ে 22কে কাটলে পাবো 2 এবং 11 দিয়ে 616কে কাটলে পাবো 5 11 55, 6 থাকে, এইটা হচ্ছে 56। তারপর দেখো 4 দিয়ে যদি 56 কাটি তাহলে এখানে আমরা পাই 4 14 56, আবার এখানে 2 ছিল, 2 দিয়ে 14 কাটলে আমরা পাই 7। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম দেখো, এই নিচে একটা 7 ছিল আর এখানকার একটা 7 দুটো মাল্টিপ্লাই হবে, তাহলে 7 মাল্টিপ্লাইড বাই 7, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7 সেন্টিমিটার। এটা পেলাম আমরা যে গোলকটি দেওয়া ছিল তার হচ্ছে ব্যাসার্ধ। আর আমাদের বার করতে বলেছে ব্যাস, তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু কত হবে, ব্যাস ডি ইজ ইকুয়াল টু হয় 2 ইন্টু আর, তার মানে 2 ইন্টু আর করলে 7 গুণ তো 2, তার মানে এটা আমরা পেয়ে যাবো 14 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে, যেখানে বলেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্রোতের অনুকূলে যেতে এবং এ এবং বি এর মধ্যে একটা বিন্দু মধ্যবিন্দু সিতে ফিরে আসতে, যখন ফিরে আসে তখন স্রোতের প্রতিকূলে আসছে, ফিরে আসতে নৌকাটি টোটাল 20 ঘন্টা সময় নেয়। স্রোতের গতি যদি 5 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার গতি যদি 10 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে এ এবং বি এর মধ্যে যে দূরত্ব সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে কি বলেছে সেটা আমাকে বুঝতে হবে। আমাদেরকে একটা জায়গা দেওয়া ছিল, এ থেকে বি পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া ছিল। প্রথমে একটা নৌকা এ থেকে বি পর্যন্ত গেল স্রোতের অনুকূলে, তখন তার গতি হচ্ছে কত হবে 10
প্লাস 5, তার মানে এটা আমাদের হবে 15 কিলোমিটার পার আওয়ার। আবার বলেছে বিতে যখন সে পৌঁছে গেল তখন সে ফিরে এসছে কোথায়, সিতে। সিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে বি থেকে যখন সিতে মধ্যবিন্দুতে ফিরে আসছে তখন তার গতি কত হবে, 10 - 5, তার মানে এখানে আমাদের পেয়ে যাবো 5 কিলোমিটার পার ঘন্টা। এই যে একবার সে এ থেকে বি পর্যন্ত গেল এবং বি থেকে সি পর্যন্ত এসছে, অর্থাৎ মিডিল পজিশনে এসছে, এইটাতে তার টোটাল টাইম লেগেছে 20 ঘন্টা। তাহলে আমরা এই টোটাল ডিস্ট্যান্সটা যদি ডি ধরি, তাহলে প্রথমে একবার সে ডি ডিস্ট্যান্স গেছে, সেটা কত কিলোমিটার পার ঘন্টা পেকে গেছে, এটা হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটা হচ্ছে প্রথমে এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময়। তারপর বলেছে সে এসছে কত দূর, বি থেকে সি পর্যন্ত এসছে, যেইটার ডিস্ট্যান্স হচ্ছে D/2, তার মানে এটা হচ্ছে অর্ধেক দূরত্বে এসছে। তাহলে এখানে আমাদের D/2 ডিস্ট্যান্স সে কত কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেছে, সেটা হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। এই পুরোটার জন্য টাইম লেগেছে তার 20 ঘন্টা। তাহলে এইখান থেকে আমাদের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে D/2 যেটা আছে, /5 আছে, সেইটাকে আমরা কি লিখতে পারি, ডি এর নিচে 2টা চলে আসে, তার মানে 2 × 5, তার মানে এখানে আমরা লিখতে পারি কত, 10। এবার এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে হবে 30 করলে এখানে আমরা পাবো 2D প্লাস 3D = পাবো 20। এই 20-র সাথে 30 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 30টা এদিকে চলে আসে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 2D + 3D = 20 × 30। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5D = 20 × 30 লিখতে পারি। তার মানে এই 5 দিয়ে যদি আবার দেখো 30 কাটি, তাহলে এখানে আমরা কত পাই, 6, আর 6 × 2 = 12, তার মানে হচ্ছে D = আমরা পেয়ে গেলাম কত, 120 কিলোমিটার। এটা হয়ে যাবে আমাদের এই এ এবং বি এর মধ্যে নির্ণয় দূরত্ব। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12-এ আমাদেরকে একটা ছক দেওয়া আছে, যেখানে এ বি সি ডি এই 4টি শহরে কতজন পরীক্ষার্থী করে আমাদের একটা এন্ট্রান্স এক্সামে অ্যাটেম্প করেছিল সেইটা নাম্বারটা দেওয়া আছে। যেমন এতে দেওয়া আছে আমাদের সেই পরীক্ষাতে 660 জন পরীক্ষা দিয়েছিল, বি শহর থেকে 650, সি শহর থেকে 500 এবং ডি শহর থেকে 630 জন পরীক্ষা দিয়েছিল। তারপর বলেছে যে রেশিও অফ পাসিং অ্যান্ড ফেলিং, মানে এ থেকে যে 600 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 5 এবং 6 এই রেশিওতে পাস ফেল করেছে, তার মানে 5 অনুপাত পাস করেছে এবং 6 অনুপাত ফেল করেছে। একই রকমভাবে প্রত্যেকটা শহরে পাস এবং ফেলের যে অনুপাত সেটা আমাদেরকে দেওয়া আছে। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, কোশ্চেন বলেছে হুইচ সিটি হ্যাজ দ্য হায়েস্ট নাম্বার অফ ক্যান্ডিডেট হু ফেল্ড, মানে হচ্ছে কোন শহরে সবথেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট ফেল করেছে, কত পার্সেন্টেজ, এবং সেটা হচ্ছে কত পার্সেন্টেজ ফেল করেছে, মানে কোন শহরে সবথেকে বেশি ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট ফেল করেছে সেটা বার করতে হবে এবং কত পার্সেন্টেজ ফেল করেছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো প্রথমে যদি আমরা এ শহরের ক্ষেত্রে দেখি, তাহলে 5:6 যেটা পাস এবং ফেলের যে রেশিওটা দেওয়া আছে, তাহলে এ শহরের ক্ষেত্রে আমরা ফেলের যে রেশিও সেটা কত বার করতে পারবো, টোটাল ফেল করেছে 6 ইউনিট, কত ইউনিটের মধ্যে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 5 + 6, তার মানে হচ্ছে 11 ইউনিট। এই 11 ইউনিট স্টুডেন্টকেই আমাদের 660কে 11 ইউনিট লেখা হয়েছে। এবার এখানে যেহেতু আমাদের টোটাল নাম্বারটা বার করতে বলেনি, তার জন্য 660কে নিয়ে আমরা কোনো কারবার করব না, শুধু আমাদেরকে পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে আমাদের অনুপাত দিয়ে পার্সেন্টেজটা হয়ে যাবে। তারপরে বি থেকে আমাদের কত বলেছে দেখো, বি থেকে হচ্ছে টোটাল স্টুডেন্ট 650, তার মধ্যে হচ্ছে 2 অনুপাত পাস করেছে, 3 অনুপাত ফেল করেছে, তাহলে ফেলের পার্সেন্টেজ কত হবে, 3/, টোটাল হচ্ছে 5। একই রকমভাবে সি থেকে আমরা পাবো 2/5 এবং আমরা ডি থেকে পাবো 4/9। এইটা হচ্ছে আমরা 4টে ভগ্নাংশ পেলাম। এবার এখানে দেখব কোন পার্সেন্টেজটা সবথেকে বেশি হচ্ছে। তাহলে উপরে যদি আমরা 100 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে যদি মাল্টিপ্লাই করি পার্সেন্টেজ করার জন্য, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 11 দিয়ে যদি আমরা 100 কাটি, তাহলে 9 11 99 হয়, 9 পয়েন্ট সামথিং হয়, তাহলে 9 আর 6 হচ্ছে 6 9 হচ্ছে 54% হয়, তাহলে এটা 54% থেকে কিছু বেশি হবে, তাহলে এটা আমরা অ্যাপ্রক্সিমেট 54% ধরলাম। তারপরে 5 দিয়ে যদি 100 কাটি, তাহলে এখানে আমরা পাই 20, আর 3 20 হয় 60%, তাহলে বি এর ক্ষেত্রে আমরা এটা পেলাম কত, 60%। সি এর ক্ষেত্রে একই রকমভাবে 5 দিয়ে 100 কাটলে 20 আর 2 হচ্ছে 40, তাহলে এটা সি এর ক্ষেত্রে পেলাম 40%। এবং ডি এর ক্ষেত্রে আমরা কত পাবো দেখো, 100কে দিয়ে যদি 9 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে আমরা 9 11 99 পাই, তার মানে 11, এবং 11কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটা আমরা পাই 44, তার মানে অ্যাপ্রক্সিমেট 44% এটা ধরলাম। তাহলে আমাদেরকে বলেছে যে কোন শহরে সবথেকে বেশি সংখ্যক বা বেশি পার্সেন্টেজ ছেলেমেয়ে বা স্টুডেন্ট ফেল করেছে। তাহলে এখানে দেখো এ এর 54%, বি এর 60%, সি এর 40% এবং ডি এর হচ্ছে 44%। তাহলে সবথেকে বেশি ফেল করেছে কোথায়, সবথেকে বেশি ফেল করেছে আমাদের শহর বি, যেটা হচ্ছে 60%। তাহলে এখানে আমাদের অপশান কোনটা, উত্তর কোনটা, উত্তর হবে অপশান নাম্বার এ, যেটা হচ্ছে বি শহরে সবথেকে বেশি ফেল করেছে এবং সেটার পার্সেন্টেজ হচ্ছে 60%। যদি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে 20% কম হয় এবং দ্বিতীয়টির সাথে তৃতীয়টির সংখ্যার অনুপাত হয় 7:10, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গড় দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি। তো এটা একটা রেশিও প্রপোর্শন থেকে ভালো অঙ্ক দিয়েছে, যেখানে আমাদেরকে বলেছে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% কম। তাহলে এর 3টি সংখ্যা আমরা যদি এ বি এবং সি ধরি, তাহলে 20% মানে
আমরা এইটাকে ফ্র্যাকশন লিখতে পারি কত 20/100, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/5। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে 20% কম, তার মানে এখানে আমরা লিখতে পারি তৃতীয় সংখ্যা বলেছে, তাহলে a/c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4/5। যেহেতু প্রথম সংখ্যাটি 20% কম, তার জন্য 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট কম হলে সেটা হয় 4। তাহলে a/c ইজ ইকুয়াল টু আমরা পেলাম 4/5। তারপরে বলেছে দ্বিতীয়টির সাথে তৃতীয়টির সংখ্যার অনুপাত হয় 7:10, তার মানে এখানে আমাদের হচ্ছে b/c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7/10। এবার দেখো দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কোনটা কমন আছে, সি কমন আছে। তাহলে সিকে যদি দুদিকে সমান করতে চাই, তাহলে উপরের ভগ্নাংশটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে আমরা পাবো 8, নিচে পাবো 10, আর এটা আছে 7/10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 7 এবং সি এর ভ্যালু হচ্ছে 10। এবার আমাদেরকে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গড়। প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় মানে আমরা লিখতে পারি a+c ডিভাইডেড বাই 2। তাহলে এটা সমান কত পাবো, প্রথম এবং তৃতীয় সংখ্যার গড় মানে এ হচ্ছে আমাদের 8 এবং সি হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের কত হবে, 8 2 16 ডিভাইডেড বাই 2, তার মানে এটা আমরা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবো 8। সরি, এটা হচ্ছে 9, 10 আর 8 হচ্ছে 18 হবে। তাহলে এ আর সি এর যে অ্যাভারেজ সেটা হবে আমরা পাবো 9। এবার এইটা বলেছে বি এর যে পার্সেন্টেজ অর্থাৎ দ্বিতীয় সংখ্যার থেকে কত শতাংশ বেশি। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যে অ্যাভারেজ সেটা পেলাম 9 এবং দ্বিতীয় সংখ্যাটা আমাদের দেওয়া আছে 7। তাহলে 9 7-এর থেকে কত বেশি, 2 ইউনিট বেশি। সেটা পার্সেন্টেজ করার জন্য আমরা কী করব, যেহেতু বি এর থেকে বলেছে দ্বিতীয় সংখ্যার থেকে বলেছে, তাহলে 2/7 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এটা আমরা উপরে পাবো 200 ডিভাইডেড বাই 7। তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে আমরা 4 7-এ পাবো কত, সরি প্রথমে 20 আছে, তার মানে এইটা পাবো 7 2 14, 6 থাকে, তার মানে 60 হয়। এইটা পাবো 27 56, তাহলে 28 পূর্ণ 56 ইয়ে করলে 60-এর মধ্যে 4 থাকে, তাহলে 28 পূর্ণ 4/7। এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, একটি বস্তুর দাম বলেছে 4,350 টাকা। বস্তুটি যদি 5,680 টাকায় বিক্রি করা হয় তবে লাভের শতাংশ হার কত হবে। তো আমরা জানি লাভের শতাংশ হার হবে বলেছে, তাহলে এটা যদি এসপি বা সেলিং প্রাইস হয়, এটা যদি সিপি বা কস্ট প্রাইস হয়, তাহলে এখান থেকে যদি এটা যদি এসপি থেকে সিপি মাইনাস করলে আমরা প্রফিট পাবো। তাহলে 5,680 থেকে 4,350 যদি আমরা মাইনাস করি, তাহলে এইটা কত পাবো, এটা পাবো 1,330 টাকা। তাহলে এইটা 1,330 টাকা লাভ হলো। কত টাকার উপর লাভ হয়েছে, 4,350 টাকার উপর লাভ হয়েছে এবং লাভের পার্সেন্টেজ বার করার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে 0 আর এখানে 0 যদি কাটি, তাহলে 435কে আমরা 5 দিয়ে কাটলে পাই 50 আর 5 7 35, তার মানে এখানে পাবো 87 এবং এইটাকে 5 দিয়ে কাটলে পাবো 20। তাহলে উপরে আমরা কত পাবো দেখো, 2 দিয়ে যদি 133কে ভাগ করি গুণ করি, তাহলে এখানে আমরা পাবো 266 আর 0, আর নিচে পাবো আমরা 87। এবার 87 দিয়ে যদি এটা ডিভাইড করি, তাহলে 3 দিয়ে প্রথম ভাগ যাবে, তাহলে 3 7 21, তার মানে এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসছে দেখো, 87 দিয়ে ডিভাইড করবো 266 তাহলে এটা 3 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 3 7 হবে 21-এর 1 হাতে থেকে 2 আর 3 হচ্ছে 24, 2 হচ্ছে 26, তাহলে এটা পাবো 261। তাহলে এখানে আমরা কত পাবো 50। তাহলে এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে এরকম আসছে, যদি এটাকে 30 দিয়ে ডিভাইড করতাম তাহলে এখানে একটা 0 আসতো, তাহলে 2610 আসতো, যেখানে হচ্ছে 50 রিমাইন্ডার থাকতো। তারপরে এরপরে যদি দশমিক নিতাম তাহলে এখানে 500 আসতো। তাহলে 30 যখন আসলো তখন আমরা দেখো অপশান দেখে আমরা এলিমিনেট করে দিতে পারবো, যেটা আমাদের এ বি এবং সি উত্তর হবে না, উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি, 30.6% হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট। কোয়েশ্চেন নাম্বার 15 দিয়েছে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং প্রোডাকশন অফ টায়ার্স অর্থাৎ টায়ারের প্রোডাকশন দেওয়া আছে 3টি কোম্পানি এক্স ওয়াই এবং জেডের দ্বারা, এবং এখানে 4টি ইয়ার দেওয়া আছে, 5টা ইয়ার 2010 11 12 13 14, এরকম 5টা বছর দেওয়া আছে। তারপর বলেছে আমাদের গ্রাফটা পড়ে কোশ্চেনে যে উত্তরগুলো আছে সেগুলো আমাদেরকে বার করতে হবে। তো বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ প্রোডাকশন পার ইয়ার অফ দ্য কোম্পানি উইথ দ্য হাইয়েস্ট অ্যাভারেজ। মানে একটা কোম্পানি এদের মধ্যে এক্স ওয়াই জেডের মধ্যে পাবো যেটা হচ্ছে হাইয়েস্ট অ্যাভারেজ পাবো, এবং একটা হচ্ছে লো কোম্পানি উইথ লোয়েস্ট অ্যাভারেজ পাবো। মানে একটা কোম্পানি হচ্ছে সব থেকে বেশি অ্যাভারেজ হবে, একটা হচ্ছে কম অ্যাভারেজ হবে। তো সেই যে অ্যাভারেজ হাইয়েস্ট এবং লোয়েস্ট হবে সেইটার মধ্যে ডিফারেন্সটা বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের কী করতে হবে, যে প্রত্যেকটা যে কোম্পানি অর্থাৎ এক্স ওয়াই জেড সেগুলোর আমাদের অ্যাভারেজ প্রোডাকশানটা বার করতে হবে। তাহলে এক্সের যদি প্রোডাকশান অ্যাভারেজ বার করি, ওয়াইয়ের অ্যাভারেজ প্রোডাকশান এবং জেডের অ্যাভারেজ প্রোডাকশান আমরা প্রথমে বার করবো কী করে, যে প্রত্যেকটা যে আমাদের ইয়ার আছে সেই ইয়ারগুলোতে টোটাল নাম্বার অফ প্রোডাকশানকে আমরা নাম্বার অফ ইয়ার দিয়ে ডিভাইড করবো। তাহলে এক্সের যে টোটাল প্রোডাকশান সেটা কোনটা হবে দেখো, এক্স মান হচ্ছে প্রথম প্রত্যেকটা 3টে দাগের মধ্যে প্রথম যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। তাহলে প্রথমে এক্সের ভ্যালু আছে 50, তারপর আছে 40, তারপর আছে আবার 55। তাহলে 50 আর 40 করলে 90, আর 55 করতে কত হবে 145, 145 আর 45 হচ্ছে কত
190 আর এখানে হচ্ছে 60, তাহলে 190 সাথে 60 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাবো 250। 250কে আমরা ভাগ করবো কত দিয়ে 5 দিয়ে, তাহলে 250কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা অ্যাভারেজ কত পেয়ে যাবো এক্সের, এইটা অ্যাভারেজ পেয়ে যাবো 50। এটা হচ্ছে এক্সের অ্যাভারেজ প্রোডাকশন। একই রকমভাবে যদি আমরা ওয়াইয়ের অ্যাভারেজ প্রোডাকশন বার করতে চাই তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ প্রোডাকশন কত পাবো, তাহলে ওয়াইয়ের যে টোটাল প্রোডাকশন হয়েছিল সেইটা যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে ওয়াইয়ের প্রোডাকশন মানে হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের যেটা আছে, ওয়াই হচ্ছে প্রথম হচ্ছে 55, তারপর হচ্ছে 60, তার মানে হচ্ছে এটা 115। 115 সাথে যদি 50 অ্যাড করি তাহলে এখানে আমরা পাবো কত 165। 165 সাথে 55 তার মানে হচ্ছে 70, আর 210 আর সাথে 50 অ্যাড করলে সেইটা আমরা পাবো 220, আর 50 অ্যাড করলে এখানে আমরা পাবো 270। 270 ডিভাইডেড বাই 5, তার মানে এখানে আমাদের হয়ে যাবে কত 54। এটা হচ্ছে ওয়াইয়ের অ্যাভারেজ প্রোডাকশন। তারপর বলেছে আমাদেরকে জেড এর অ্যাভারেজ প্রোডাকশন বার করতে হবে। জেড মানে হচ্ছে আমাদের যে দাগ কাটা আছে সেইটা হচ্ছে জেডের অ্যাভারেজ প্রোডাকশন। তাহলে প্রথমে জেডের অ্যাভারেজ হচ্ছে 45, তারপর আছে 50, তার মানে এখানে আমরা কত পেলাম, তারপরে আছে 60, তার মানে 60 আর 50 যদি অ্যাড করি তাহলে হচ্ছে 110। 110-এর সাথে যদি 45 অ্যাড করি তাহলে 155। 155-এর সাথে যদি 45 অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাবো 55 আর 60 200, 200 আর 60 হচ্ছে 260, তাহলে এখানে হচ্ছে 260 পেয়ে গেলাম ডিভাইডেড বাই 5, তার মানে এখানে আমরা পেয়ে যাবো 52। এটা হচ্ছে আমাদের জেডের অ্যাভারেজ প্রোডাকশন। তারপরে বলেছে যে অ্যাভারেজ প্রোডাকশন 3টি কোম্পানি যখন পেলাম তখন আমাদেরকে ডিফারেন্স বার করতে বলেছিল। ডিফারেন্স কোনটার মধ্যে বার করতে হবে, কোম্পানি উইথ হাইয়েস্ট অ্যাভারেজ কোনটা হচ্ছে ওয়াই, এবং কোম্পানি উইথ লোয়েস্ট অ্যাভারেজ সেটা কোনটা হচ্ছে সেটা হচ্ছে এক্স। তাহলে এই দুটির মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে 50 মাইনাস হাইয়েস্ট অ্যাভারেজ হচ্ছে ওয়াইয়ের হচ্ছে 54 এবং এক্সের হচ্ছে 50, তাহলে 54 মাইনাস 50, তাহলে এটা ডিফারেন্স কত হবে, সেটা হবে 4 হয়ে যাবে। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একজন ট্রাক চালক 3 ঘন্টা ধরে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালিয়েছিলেন, তারপর 1 ঘন্টা কোথাও গেলেন না, তারপর তিনি আরও 4 ঘন্টা 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালান। গাড়ির যে চালক তার গড় গতি বা অ্যাভারেজ স্পিড কত ছিল, তো আমরা জানি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয়, এইটা হয় টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে স্পিডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, স্পিড আর টাইম দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা প্রথমে টোটাল ডিস্ট্যান্স বার করব, সেটাকে আমরা টোটাল টাইম দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের প্রথমে ক্ষেত্রে সেই চালক কত কিলোমিটার গেছিলো, 3 ঘন্টা ধরে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছিলো। তাহলে 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায় তাহলে 3 ঘন্টায় কত যাবে, 3 দিয়ে 60কে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 180 কিলোমিটার গেছিলো প্রথমে। তারপর বলেছে 1 ঘন্টা রেস্ট, তারপরে 1 ঘন্টা কোথাও যায়নি, এবং তারপরে আবার 4 ঘন্টা 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তাহলে 1 ঘন্টা যদি আবার 60 কিলোমিটার যাই তাহলে 4 ঘন্টায় কত যাবে, 4 6 24 মানে হচ্ছে 240 কিলোমিটার গেছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ টোটাল যে ডিস্ট্যান্স সেটা পেলাম এখানে 0, এখানে পাবো 2, এখানে পাবো 4, অর্থাৎ 420 কিলোমিটার সে হচ্ছে টোটাল ডিস্ট্যান্স কভার করেছে। এবার এখানে আমাদের টোটাল ডিস্ট্যান্স যখন পেয়ে গেলাম তখন আমাদের বার করতে হবে কি টোটাল টাইম। তাহলে প্রথমে সে গেছিলো দেখো 3 ঘন্টা গাড়ি চালিয়েছিল, তার মানে প্রথমে যদি 3 প্লাস তারপরে দেখো 1 ঘন্টা সে থেমে গেছিলো, অর্থাৎ সেই যাত্রাপথের মধ্যেই 1 ঘন্টা সে রেস্ট নিয়েছিল, তার মানে সেই 1 ঘন্টাতে কোনো ডিস্টেন্স কভার করেনি, কিন্তু সেই 1 ঘন্টাটা আমাদের এখানে কনসিডার করতে হবে, কেননা সে তার টোটাল জার্নির মধ্যে 1 ঘন্টাটা অতিবাহিত করেছে। তাহলে এখানে 3 + 1 প্লাস এখানে দেখো আবার পরে 4 ঘন্টা গেছে, তার মানে এখানে হবে +4, তার মানে এখানে আমরা পেয়ে যাবো 4 আর 4 হচ্ছে 8 ঘন্টা। তাহলে টোটাল যে তার টাইম অর্থাৎ জার্নির যে টাইম সেটা আমরা পেয়ে গেলাম কত, 8 ঘন্টা। তাহলে এবার অ্যাভারেজ স্পিড বার করবো আমরা কত দিয়ে, তাহলে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 420 ডিভাইডেড বাই 8। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, যদি আমরা দেখো 4 দিয়ে কাটলে এইটা হবে, উপরে হবে 1 আর নিচে হবে 100, উপর হবে 105 আর এর নিচে হবে 2। তাহলে এটা যদি আমরা করি তাহলে কী হবে দেখো, 105কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 52 দুগুণে 52 দুগুণে হচ্ছে 104, তাহলে এখানে আমরা কত পাবো 52.5 কিলোমিটার পার আওয়ার, এইটা পেয়ে যাবো তার অ্যাভারেজ স্পিড, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, রাজু 10% লাভে রবির কাছে একটি বস্তু বিক্রি করে, রবি আবার 10% লোকসানে রামুর কাছে বস্তুটি বিক্রয় করে। যদি রামু রবিকে, অর্থাৎ রামুর ক্রয়মূল্য হচ্ছে 14,485 টাকা, রামু রবিকে বলেছে 1485 টাকা দেয়, তাহলে রবির কাছে রাজুর বিক্রয় মূল্য কত ছিল। রবির কাছে রাজুর বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে আমাদেরকে রাজু যে 10% লাভে বিক্রি করেছে সেই 10% লাভে বিক্রি করার পরে রাজুর
রবি কত টাকায় কিনেছে সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে বলেছে। তো এখানে আমরা ভগ্নাংশের যে ফ্র্যাকশন পার্ট হয় সেগুলো আমরা প্রথমে জানতে হবে। 10%কে আমরা কত লিখতে পারি? 10%কে আমরা লিখতে পারি 1/10। তাহলে 10% লাভে মানে হচ্ছে 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট লাভ, তার মানে এটাকে আমরা লিখতে পারি 11/10। একই রকমভাবে আবার 10% লোকসান মানে আমরা কী লিখতে পারি? 10 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট লোকসান হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি 9/10। তাহলে আমরা টোটাল যে অ্যাকচুয়াল যে প্রাইস সেই বস্তুটা সেটা যদি আমরা পি ধরি, তাহলে প্রথমে বলেছে সেই জিনিসটার উপর 10% লাভ হয়েছে। 10% লাভ মানে হচ্ছে 11/10। তারপর আবার বলেছে যে 10% ক্ষতি হয়েছে, তার মানে এটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই 9/10 ইজিক্যাল টু এটা ফাইনাল প্রাইস ছিল 1485 টাকা। তাহলে এখান থেকে আমরা বস্তুটির প্রাইস কত পাবো? দেখো 1485 মাল্টিপ্লাইড বাই উপরে হবে কত? 100, আর নিচে হবে আমাদের 11 মাল্টিপ্লাইড বাই 9। তাহলে উপরে 1485কে যদি 11 দিয়ে কাটি তাহলে এটা হয় 11কে 11, তারপরে 3 থাকে 8 থাকে, তাহলে এটা কাটলে 3 এককে 3 30, 3 11 33, তারপরে 5 থাকে, তারপরে 5 11 হচ্ছে 55। তাহলে 9 দিয়ে 135 কাটলে পাই আমরা 15। তাহলে বস্তুটির যে আসল প্রাইস সেটা আমরা করতে পেলাম, এটা পেলাম 1500 টাকা। তাহলে এই 1500 টাকা যেটা বস্তুটির প্রাইস পেলাম সেটা হচ্ছে আমাদের বস্তুটির একদম অরিজিনাল প্রাইস। তারপরে বলেছে আমাদেরকে রবির কাছে রাজুর বিক্রয় মূল্য কত ছিল। তাহলে রাজু যে অরিজিনাল প্রাইস ছিল সেটাতে 10% লাভ করেছে। তাহলে অরিজিনাল প্রাইস ছিল আমাদের 1500 টাকা, সেটার উপর 10% লাভ করেছে, তার মানে হচ্ছে 11/10। তাহলে এটা যদি 0 0 কাটে তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 15কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হয় 165, আর তার সাথে হবে 0। তাহলে এইটা হচ্ছে রাজু 10% লাভে বিক্রি করেছে কার কাছে? রবির কাছে। তাহলে এখানে আমাদের 1650 টাকা, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, এটা একটা পরিমিতির ভালো কনসেপ্ট থেকে দিয়েছে, যেটা প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে একটি ধাতব গোলকের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 6 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে তার ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 6/2। তার মানে এটা হচ্ছে যে ধাতব গোলক দেওয়া আছে তার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এইটা হচ্ছে বেসিক আমরা বার করলাম। তারপরে বলেছে এই যে ধাতব গোলকটি দেওয়া আছে সেটিকে গলিয়ে একটি তারে পরিণত করা হলো, যার ব্যাস হচ্ছে 0.4 সেন্টিমিটার। তাহলে তারের যে ব্যাস দেওয়া হচ্ছে 0.4 সেন্টিমিটার, তাহলে এরও যে ব্যাসার্ধ সেটা আমরা কত পাবো? 2 দিয়ে ভাগ করলে 0.2 সেন্টিমিটার। এবার এখানে আমাদের বোঝার কনসেপ্ট কী, যে আমাদের প্রথমে দেওয়া ছিল একটা হচ্ছে গোলক, বা একটা ধরতে পারো তুমি লোহার বল। তাহলে লোহার বলটাকে গলিয়ে আমরা কী করলাম? একটা হচ্ছে ধাতব তার করলাম। তাহলে তারটাকে যদি আমরা বড় করে আঁকি তাহলে এরকম হবে, যেখানে এইটা হচ্ছে তারের হচ্ছে আর, বা এটা হচ্ছে তারের ব্যাসার্ধ, আর এই যে পুরো যে লেন্থ সেটা হচ্ছে, যদি আমরা তারের যে লেন্থ সেটাকে যদি এল বা এইচ ধরি, আর এখানে যে গোলকটা দেওয়া আছে তার ব্যাসার্ধ যদি আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে যখন কোনো জিনিসকে গলিয়ে আর একটা জিনিস তৈরি করা হবে তখন এর ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, কিন্তু দুটোর আয়তন আমাদের সবসময় একই হবে, যেহেতু একই পরিমাণ লোহা দিয়ে দুটো তৈরি করা হয়েছে। তাহলে গোলকের যে আয়তন সেটার আয়তন হয় 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে এর ব্যাসার্ধ, এবং তারের যে আয়তন সেটা হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে তারের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ এবং গোলকের যে আয়তন 4/3 পাই আর কিউব, এই দুটো আমাদের সমান হবে, কেননা তাদেরকে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, একটাকে গলিয়ে আর একটা তৈরি করা হয়েছে। তাহলে এইটা যে গোলকের যে আয়তন এবং তারের যে আয়তন, সেই দুটি আয়তনকে আমরা পরস্পরের সাথে সমান করে দেবো। তারপরে সেখান থেকে আমরা যে তারটা তৈরি করা হয়েছে তার দৈর্ঘ্যটা আমরা বার করব। তাহলে এইটাই ছিল বোঝার কনসেপ্ট। তাহলে এখানে আমাদের দেওয়া কী ছিল? গোলকের যে আয়তন সেটা হচ্ছে 4 পাই আর কিউবের সাথে সমান হবে আমাদের তারের যে আয়তন, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে দেখো পাই এবং পাই যদি কাটি তাহলে বাদিকে থাকে 4/3 আর কিউব মানে কত? আর মানে আছে 3, তাহলে আর কিউব মানে হচ্ছে 3-এর কিউব হবে, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মানে হচ্ছে এখানে তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 0.2। তাহলে 0.2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 0.2 এর স্কোয়ার ইন্টু এইচ আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে যদি এইচ এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কত পাবো দেখো। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4/3, উপর হবে 3টে 3 কিউব আছে, তার মানে আমরা 3টে 3 যদি লিখি, আর নিচে যদি আমরা 0.2কে না লিখে যদি 2 লিখি, আর উপরে আমরা দশমিকের জন্য দুটো দশমিকের জন্য 100 বসিয়ে দিলাম। তারপরে এবার কাটাকাটি যদি করি তাহলে 3 এবং 3 কাটলাম, তারপরে 2 2 4, আর উপরে হচ্ছে 4 কাটলাম। তারপরে দেখো উপরে কত থাকলো? 3 3 9, আর 9-এর সাথে 100 মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো তো 900 সেন্টিমিটার। এইটা পেলাম আমরা তারের যে লেন্থ সেটা। তাহলে 900 সেন্টিমিটার, কিন্তু আমাদের এখানে বলেছে মিটার বার করতে। তাহলে 900 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আমরা পেয়ে যাই 9 মিটার। তাহলে এখানে আমাদের যে তারটা তৈরি হয়েছিল সেটার যে দৈর্ঘ্য সেটা পাবে 9 মিটার, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 দিয়েছে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। বলেছে গীতা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখেছিল, যা 3 বছরে বার্ষিক 5% সুদের হারে 27,783 টাকা হয়। সুদ যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে পায় তাহলে কী পরিমাণ অর্থ সে জমা রেখেছিল? তো এইটা আমরা যদি করার চেষ্টা করি তাহলে কী করে করবো দেখো। 5% মানে আমরা সবসময় যে পার্সেন্টেজগুলো সেগুলোর সাথে আমাদেরকে সবসময় ফ্র্যাকশনের যে
ইকুইভ্যালেন্ট ভ্যালুটা সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 5% মানে আমরা কত লিখতে পারি, এইটা লিখতে পারি 1/20, 5 ডিভাইডেড বাই 100 করলে আমরা সেটা 1/20 পাই। তাহলে প্রথম বছরে সে যদি 20 টাকা জমা রাখে তাহলে পরের বছরে সেটা পাই, সেটা হয় 21 ইউনিট, 20 থেকে 1 ইউনিট বাড়ে, তারপরের বছরে 20 থেকে 21, তারপর বছরে 20 থেকে 21। এটা হচ্ছে আমাদের 3 বছরের সিনারিও। তাহলে 20 থেকে 21 এটা যদি 3 বছরে হতে থাকে তাহলে আমাদের টোটাল যে আসল সেটা হয় এই যে 20 সেটা, আর টোটাল আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং আসলের যে যোগফল সেটা আমরা পাই ডান দিকে। তাহলে এখানে যদি 20 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 3 2 হয়, মাল্টিপ্লাই করলে হয় 8 হয়, তাহলে 8 আর 3টে 0, তাহলে এখানে আমরা পাবো 8000, আর এখানে 21 কিউব করলে আমাদের হয় 9261। এবার আমাদেরকে বলেছে যে 9261 যে ভ্যালুটা আমরা পেয়েছি, অর্থাৎ সুদ আসল মিলে 3 বছরে যে ভ্যালুটা পেয়েছি সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 27783 টাকা। তাহলে এটা কীভাবে পাবো? তো এখানে দেখো 9261কে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি, 27783 টাকা পাচ্ছি। তাহলে এখানে এইটা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের আসল যে আছে সেটা হচ্ছে আমাদের অনুপাতে এখানে বার করেছে 8000। তাহলে এইটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যাকচুয়াল আসল অর্থাৎ সে কত টাকা বিনিয়োগ করেছিল সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 3 আসতে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পাই 24000, অর্থাৎ সে টোটাল 24000 টাকা বিনিয়োগ করেছিল, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে। অপশন নাম্বার 20, অর্থাৎ আজকের শিফটের লাস্ট কোশ্চেন বলেছে টাইম অন ওয়ার্ক থেকে দিয়েছে এ এবং বি একটি কাজ করতে পারে 4 দিনে, বি এবং সি একটি কাজ করতে পারে 5 দিনে, এ সি কাজটি করে 10 দিনে। তাহলে এ বি সি একসাথে কাজটি করতে কত সময় লাগবে? তো এটা একদম বেসিক অঙ্ক, যেখানে আমাদেরকে বলা আছে এ প্লাস বি দেওয়া আছে 4 দিনে করে, বি প্লাস সি দেওয়া আছে আমাদেরকে 5 দিনে, এবং এ প্লাস সি এইটা দেওয়া আছে 10 দিনে করে। তাহলে এদের টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা এলসিএম করবো। এলসিএম যদি করি তাহলে সেটা পাবো 20, তাহলে উপরে হবে 5, এখানে হবে 4, এখানে হবে 2। তাহলে আমরা এ বি সি টোটাল যে এফিসিয়েন্সি, তাহলে এটা যদি বাদিকটা যোগ করি তাহলে দুটো এ দুটো বি দুটো সি যদি পাবো, তাহলে এটা বাইরে 2 কমন নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই 2 ইজিক্যাল টু এদের এফিসিয়েন্সির যোগফল কত, 5 আর 4 হচ্ছে 9 আর 2 হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 11। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত পাবো, তাহলে এই 2টা যেটা আছে সেইটা এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 11/2। তাহলে এখানে বলা হচ্ছে এ বি এবং সি একসাথে কাজ করলে কত দিনে শেষ করবে, তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই যে কাজ করবে তার এফিসিয়েন্সি। এখানে বলেছে এবিসি একসাথে, তার মানে তাদের এফিসিয়েন্সি অর্থাৎ 11/2, এখানে 2টা উপরে যায়, তার মানে 20 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 11 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা পাবো, 40 ডিভাইডেড বাই 11, এটা ডিভাইড করলে হয় 3 × 7 = 11 দিন। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।